হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্ল্যারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যার তথা সায়েন্সের নানা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং সেগুলো সম্পর্কে নানা ধারণা তোমাদের পরিষ্কার করার চেষ্টা করব। তাহলে আমরা আমাদের আলোচনাকে কন্টিনিউ করি। আগের দিন আমি তোমাদের কুলম্বের সূত্র সম্পর্কে বলেছিলাম এবং তার ভেক্টর রূপ কি হতে পারে সেটা সম্পর্কে আমি তোমাদের জানিয়েছিলাম। আজকে সেই ধারণাকে ব্যবহার করে আজকে আমি কুলম্বের সূত্রের উপর ভিত্তি করে একটা অঙ্ক তোমাদের আমি করে দেখাবো এখন। তাহলে দেখি একটা সমস্যা কুলম্বের সূত্রের উপর ভিত্তি করে যেটাকে আমরা সমাধান করতে পারি সেটাকে আমি দেখাই তোমাদের। তাহলে আগে আমি অঙ্কটাকে দেখাই। আমার পিডিএফ এ তোমরা অঙ্কটাকে পেয়ে যাবে। আমার পিডিএফ এর লিংক আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো। তাহলে দেখো, এই অঙ্কটাকে আমরা করব কুলম্বের সূত্রের একটা প্রয়োগ হিসেবে লিখেছি আমি এখানে, যে একটা বর্গক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দুতে কিউ মানের আধান রাখা হয়েছে এবং চতুর্থ শীর্ষবিন্দুতে টু কিউ আধান রাখা হয়েছে। তাহলে এই টু কিউ আধানের উপর ক্রিয়াশীল লব্ধি স্থির তাড়িতিক বলের যে মান এবং দিক তোমাকে নির্ণয় করতে হবে। একটা কথা মনে রেখো যে এই স্থির তড়িতের ক্ষেত্রে, স্থির তড়িতের যে তড়িৎ ক্ষেত্র আমরা পড়ছি, সেই তড়িৎ ক্ষেত্রে সবসময় উপরিপাতনের নীতি ব্যবহৃত হয়। সুপারপজিশন প্রিন্সিপাল বলে ইংলিশে, বা উপরিপাতনের নীতি ব্যবহৃত হয়। তার মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা ধরো তোমার এখানে কিছু চার্জ রাখা আছে, ধরো এখানে কিউ চার্জ রাখা আছে, এখানে কিউ চার্জ রাখা আছে, এখানে কিউ চার্জ রাখা আছে, আর এখানে ক্যাপিটাল কিউ চার্জ রাখা আছে। তোমাকে যদি বের করতে বলে এই কিউ চার্জ, এই কিউ চার্জ আর এই কিউ চার্জের জন্য ক্যাপিটাল কিউ চার্জের উপর কতটা বল হবে টোটাল, তাহলে তুমি কি করবে? এই কিউ চার্জের জন্য এর উপর কতটা বল হচ্ছে সেটাকে তুমি ক্যালকুলেট করবে। সেই বলটাকে যদি তুমি বলো F1, এই কিউ চার্জের জন্য এই ক্যাপিটাল কিউ চার্জের উপর কতটা বল হচ্ছে সেটাকে তুমি যদি বলো F2, আর এই কিউ এর জন্য এই ক্যাপিটাল কিউ এর উপর কত বল হচ্ছে সেটাকে তুমি যদি বলো F3, তাহলে এই ক্যাপিটাল কিউ এর উপর টোটাল কতটা বল হবে সেটাকে তুমি লিখতে পারো এভাবে, যে টোটাল বল যেটা ক্যাপিটাল কিউ এর উপর প্রযুক্ত হবে সেটা হবে এই বলগুলোর যোগফল, ভেক্টর যোগফল। তাহলে বল ভেক্টর রাশি, তাদেরকে তুমি যদি ভেক্টর আকারে যোগ করো, ভেক্টর ফর্মে তুমি যোগ করো, তাহলে তুমি টোটাল যে বল এখানে ক্যাপিটাল কিউ এর উপর প্রযুক্ত হবে সেটা তুমি পাবে। এই যে নিয়মটা আমি লিখলাম এটাকেই বলে উপরিপাতনের নীতি। তাহলে এই উপরিপাতনের নীতি কিন্তু ব্যবহৃত হয় স্থির তড়িতের ক্ষেত্রে। তাহলে দেখো, এখানে সেরকম নীতি ব্যবহার করে আমরা বের করব যে এই তিনটে চার্জ, এই এ তে রাখা কিউ চার্জ, বি তে রাখা কিউ চার্জ একটা বড় ক্ষেত্রে, সি তে রাখা কিউ চার্জ, এই পি তে রাখা টু কিউ চার্জের উপর কতটা বল আমার দেবে। এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কতটা সেটা বলা নেই, আমি ধরে নেব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল করে, এই বাহুটার দৈর্ঘ্য এল, এই বাহুটার দৈর্ঘ্য আমি ধরে নেব এল, বা তুমি এও ধরতে পারো, যে কোনো একটা ধরলে এখানে হবে। এখানে দেখো আমি এলই ধরেছি। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাই যে কিভাবে আমি এই অঙ্কটাকে সলভ করতে পারি। তাহলে দেখো, কুলম্বের সূত্রে একটা প্রয়োগ আমরা দেখছি। তাহলে তাহলে দেখি আমরা এই প্রবলেমটাকে কি করে আমরা সলভ করতে পারি। তাহলে দেখো, যে আমরা ধরে নিচ্ছি যে একটা বড় ক্ষেত্রের যে চারটে শীর্ষবিন্দু আছে, যে চারটে শীর্ষবিন্দুর তিনটে শীর্ষবিন্দুতে কিউ মানের আধান রাখা আছে, আমার চতুর্থ শীর্ষবিন্দুতে রাখা টু কিউ আধানের উপর কতটা বল ক্রিয়াশীল হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে এই পয়েন্টগুলোকে আমরা নাম দিচ্ছি এ বি সি ডি করে, মানে এ বি সি করে দিচ্ছি, আর এই পয়েন্টটাকে আমি বোঝাচ্ছি পি দিয়ে, যে এখানে টু কিউ আধান রাখা আছে, এই পয়েন্টে কতটা বল ক্রিয়াশীল হবে সেটাকে আমাকে বের করতে হবে। তাহলে এখানেও কিউ আধান রাখা আছে, এখানেও কিউ আধান রাখা আছে, এখানেও কিউ আধান রাখা আছে, আর এখানে টু কিউ আধান রাখা আছে, তার উপর কতটা বল হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে টু কিউটা আমাকে আমি এখানে এভাবে দেখাচ্ছি। তাহলে দেখো, এই এ বি সি এর জন্য পি তে বল দেখতে হবে আমাকে। তাহলে পি তে যে চার্জ আছে সে হচ্ছে আমার টেস্ট চার্জ, আর এ বি এবং সি তে যে চার্জ গুলো আছে সেগুলোকে আমরা ধরে নেব সোর্স চার্জ। তাহলে এই সোর্স চার্জ গুলো টেস্ট চার্জের উপর কতটা করে বল দিচ্ছে প্রত্যেকে, সেটা আমরা বের করবো আলাদা আলাদা করে, এবং সেই বলগুলোকে যদি আমরা টোটাল যোগ করি তাহলে এই টোটাল কতটা বল প্রযুক্ত হবে ওই পি তে রাখা টু কিউ চার্জের উপর সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা এ চার্জ, এটা সোর্স চার্জ যদি আমার হয়, সেটা এই টু কিউ টেস্ট চার্জের উপর যে বলটা দিচ্ছে সেটাকে আমি
F1 ধরছি, দেখো দুটোই সমধর্মী চার্জ আছে, তাহলে আমরা বুঝতে পারছি একে অন্যকে বিকর্ষণ করবে, সোর্স টেস্টকে বিকর্ষণ করবে, সেই জন্যই বলটাকে আমি এভাবে দেখাচ্ছি। তাহলে এই যে বলটা সেটাকে আমি ধরো F1 দেখাচ্ছি, এখানে F1 হিসেবে লিখছি। তাহলে এই সি তে কিউ চার্জ আছে, সেই কিউ চার্জটা পি তে রাখা টেস্ট চার্জকে যে বল দিচ্ছে, টু কিউ চার্জকে সমধর্মী ধরা হচ্ছে এখানে। তাহলে যেহেতু কোথাও প্লাস মাইনাস প্লাস কিছু আমি লিখিনি, তাহলে দুটোই সমধর্মী ধরে নিচ্ছি। তাহলে সোর্স টেস্টকে বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ করে কতটা বল দেবে এখানে, সে বিকর্ষণ করে যে বলটা দিচ্ছে সেটাকে আমি বলছি F2। তাহলে সি তে রাখা চার্জটা পি তে রাখা টু কিউ চার্জকে যে বলটা দিচ্ছে সেটাকে আমি বলছি F2। আর বি তে রাখা কিউ চার্জ পি তে রাখা টু কিউ চার্জকে যে বল দিচ্ছে সেটাকে আমরা বলছি ধরো F3। তাহলে এই যে বলটা সেটা এই কর্ণ বরাবর ক্রিয়া করবে বি তে রাখা চার্জের জন্য, পি তে রাখা টু কিউ চার্জের উপর যে বলটা সেটা ক্রিয়া করবে কর্ণ বরাবর, কারণ সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে আমরা জানি কুলম্বের সূত্র অনুযায়ী যে স্থিরতাড়িতিক বলটা হয় সেটা। তাহলে এই যে বলটা সেটা এই কর্ণ বরাবর কাজ করবে, সেটাকে আমরা F3 হিসেবে লিখছি। তাহলে এই প্রত্যেকটা F1 F2 F3 বলের মান আমরা কুলম্বের সূত্র থেকে লিখতে পারি, ডিরেকশনও সেখান থেকে লিখতে পারি, এবং ডিরেকশনটাকে ভেক্টর ফর্মে আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, তাহলে তাহলে F1 টাকে আমরা কিভাবে লিখতে পারি, F1 টাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1/4 পাই এপসাইলন, এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, বলটা হবে এতে কিউ চার্জ আছে আর বিতে টু কিউ চার্জ আছে, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, এটা হবে কিউ ইন্টু টু কিউ, তাহলে করলে টু কিউ স্কোয়ার হবে, আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব এখানে দেখো এটা এল বললে এটাও তোমার এল, এটা আমরা বর্গক্ষেত্র বলছি, তাহলে সব বাহুর দৈর্ঘ্য আমরা এল করে বলছি, তাহলে এরকমটা করে হচ্ছে আমাদের। সো বাই কি হবে আমাদের এল স্কোয়ার। এটা হচ্ছে এই দুটো আধানের ভেতর ক্রিয়াশীল বলের মান, এ আর পি তে যে আছে তাদের ভেতর ক্রিয়াশীল বলের মান। এখন বলটা কোন দিকে ক্রিয়া করছে, এ থেকে পি এর দিকে, তাহলে সেটাকে সেই ডিরেকশনটাকে আমি বোঝাতে পারি এইভাবে যে বলটা ক্রিয়া করছে এ থেকে পি এর দিকে। সেম ভাবে আমরা F2 টাকে লিখতে পারি। সো F2 টা কেমন হবে, সো F2 টা হবে 1/4 পাই এপসাইলন। F2 টা কিন্তু দেখো যে সি আর সি তে যে আছে তার জন্য পি তে যে চার্জটা আছে তার উপর ক্রিয়াশীল বল, তাহলে 1/4 পাই এপসাইলন ইনটু সেম ভাবে হবে 2q স্কয়ার বাই কি হচ্ছে l স্কয়ার। এখন এর এই ভেক্টরটা ডিরেকশন কোন দিকে হবে, সি থেকে পি এর দিকে, যে একক ভেক্টর সেই দিক বরাবর, সো সি থেকে পি এর দিকে হবে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে যে এই F1 F2 এই দুটো বলের মান কিন্তু সমান হলো, কিন্তু এদের ডিরেকশন গুলো একটা এপি বরাবর হলো, একটা এ থেকে বা একটা সি থেকে পি বরাবর হলো। আচ্ছা, আর F3 বলের অভিমুখটা কোন দিকে হবে, তার মানই বা কত হবে, সো F3 বলের মানটা কত হবে দেখো 1/4 পাই এপসাইলন ইনটু কি হবে এই দুটো চার্জের গুণফল, সো 2q স্কয়ার বাই কি হবে মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। মধ্যবর্তী দূরত্ব কত এদের, যে এটা হচ্ছে কর্ণ বিপি, তার স্কয়ার হবে। বিপি মানে কি, কর্ণের দৈর্ঘ্য কত হয় আমরা জানি √2l বর্গক্ষেত্রে, তার কি হবে আমাদের স্কয়ার হবে। তাহলে 2l স্কয়ার হয়ে যাবে, আর ডিরেকশনটা কোন দিকে হবে, বি থেকে পি এর দিকে হবে এখানে। তাহলে √2 এর স্কয়ার করলে 2 হয়, 2 2 কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে কত, সিম্পলি এখানে যে 1/4 পাই এপসাইলন 1/4 পাই এপসাইলন ইনটু কি হবে কিউ স্কয়ার বাই এল স্কয়ার। ওকে, তাহলে এরকমটা আমাদের হবে। এখন ভেক্টরের কিছু শর্টকাট আমরা পড়েছিলাম ক্লাস 11-এ, যে দুটো ভেক্টরের মান যদি সমান হয়ে যায় তাহলে সেই ভেক্টরের লব্ধির মান কত হয়। ধরো দুটো ভেক্টর যাদের প্রত্যেকের মান a করে, এই ভেক্টরের মানও a, এই ভেক্টরের মানও হচ্ছে a, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি ক্রিয়াশীল হবে কোন দিকে, আমরা ভেক্টর যোগে যে সামান্তরিক সূত্র সেখান থেকে শিখেছিলাম যে লব্ধিটা এই দিকে ক্রিয়াশীল হবে, এবং লব্ধি বলের মানটা কত হবে, দুটো ভেক্টর যাদের মান a করে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই দুটো ভেক্টরের যে লব্ধি ভেক্টর সেই লব্ধি ভেক্টরের মান হবে হচ্ছে, এই যে লব্ধি ভেক্টরের মান হয় হচ্ছে 2a cos থিটা বাই 2, মানে দুটো ভেক্টরের যোগফল করলে সেই লব্ধি ভেক্টরের মান হয় এইটা। এই রেজাল্টটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এটা কখন হয়, এটা তখনই হয় যদি ভেক্টর দুটোর মান সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তবেই এই রেজাল্টটা কিন্তু তোমার হয় যে 2a cos থিটা বাই, এবং দুটো ভেক্টরের মান যদি সমান সমান করে হয়, দুটো ভেক্টরের মান যদি ধরো a করে হচ্ছে, তাহলে তাদের লব্ধি কোন দিকে হয়, লব্ধি হয় এরকম কর্ণ বরাবর, এখানে এই এই বর্গক্ষেত্রের কর্ণ বরাবর হবে, এই এবং এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রিতে থাকবে, এই লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেলটা এখানে মানে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে, এখানেও এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে লব্ধি ভেক্টরটা। তাহলে যখন দুটো ভেক্টরের মান সমান হয়ে যায় তখন এরকমটা হয়, এবং এই লব্ধি ভেক্টরের মান এই ক্ষেত্রে হয়
√2a। এই দুটো রেজাল্ট এটা কিন্তু আমাদের অনেকবার কাজে লাগবে। এই রেজাল্ট গুলো তোমরা কিন্তু এই শর্টকাট গুলো মুখস্থ রেখো, যে দুটো ভেক্টরের মান যদি সমান সমান হয়ে যায় তাহলে যে লব্ধি ভেক্টরটা তুমি পাবে সেই লব্ধি ভেক্টরের মান হবে 2a cos θ/2 যদি মধ্যবর্তী কোণ থিটা হয়, আর দুটো ভেক্টর যদি a করে হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি ভেক্টরটা হবে √2a। ঠিক আছে, তাহলে আমি এখানে এই সেকেন্ড যেটা লিখেছি এইটাকে কিন্তু ইউজ করব। কেন? কারণ দেখো f1 আর f2 এই ভেক্টর দুটোর মান সমান এবং ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ আমার 90 ডিগ্রি। f1 আর f2 এর মধ্যবর্তী কোণ খেয়াল করে দেখো এখানে 90 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরের যোগফল যখন আমরা হিসাব করব তখন কিন্তু আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি যে দুটো ভেক্টর যোগ করলে তাদের মান হবে, ওই লব্ধি ভেক্টরটার মান হবে √2a বা √2, এখানে কি হবে সেটা আমরা দেখব। তাহলে আমার পি বিন্দুতে রাখা 2q আধানের উপর ক্রিয়াশীল বলটা কত, ফাইনাল বলটা কত, লব্ধি বলটা কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সেই লব্ধি বলটা কি হবে? লব্ধি বলটা হবে এই f1, f2 এবং f3 এই তিনটে বলের যোগফল। তাহলে আমার যে ফাইনাল যে লব্ধি বলটা হবে সেটা কি হবে? সেটা হবে এই তিনটে বলের যোগফল। সো f1, f2 এবং f3 এই তিনটে বলের যোগফল হবে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, f1 আর f2 এর মান তো সমান, f1 আর f2 মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কোণ দিকে কাজ করবে? f1 আর f2 লব্ধি কোণ দিকে কাজ করবে? f1 আর f2 লব্ধি কাজ করবে ওই 90 ডিগ্রির সমদ্বিখণ্ডক বরাবর। তাহলে সমদ্বিখণ্ডক বরাবর মানে কোন দিকে হবে? এই বরাবর কাজ করবে। এই বরাবর মানে তো সেই কর্ণ বরাবরই হয়ে যাচ্ছে। তাহলে f1 আর f2 এই দুটো বলের লব্ধি কোণ দিকে কাজ করছে? এই মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বরাবর f1 আর f2। এবং এই দুটো ভেক্টরকে যোগ করলে, f1 আর f2 কে যোগ করলে তুমি এই দুটো ভেক্টরের মান কত পাবে? লব্ধির যোগফলের মানটা কত পাবে? মানটা হবে √2a বা √2f1, কারণ f1 আর f2 এর মান কিন্তু এখানে সমান। আমরা এইভাবে লিখতে পারি যে f1 আর f2 এর মান সমান। তাহলে মান যেহেতু সমান তাহলে এই দুটো ভেক্টরের লব্ধির মান কত হবে? যোগফলের মান কত হবে? যোগফলের মান হবে √2f1। এবং এই f1 আর f2, শুধু f1 আর f2 এর যোগফলের ডিরেকশনটা কোন দিকে হবে? অভিমুখটা কোন দিকে হবে? অভিমুখটা হবে এরকম কর্ণ বরাবর বা b থেকে p এর দিকে। b থেকে p এর দিকে f1 আর f2 যোগফলের মান হবে b থেকে p এর দিকে। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, f3 কোন দিকে কাজ করছে? f3 তো অলরেডি কর্ণ বরাবরই কাজ করছে, b থেকে p এর দিকে কাজ করছে। তাহলে আমরা লিখতে পারি যে f3 মানে হচ্ছে আমাদের 1/4πε ইনটু কি হচ্ছে q স্কয়ার বাই l স্কয়ার, আর ডিরেকশন কোন দিকে হবে? b থেকে p এর দিকে, এরকম ভাবে হবে। এখন f1 এর মান কতটা? f1 এর মান হচ্ছে দেখো উপরে লিখে রাখা আছে, f1 এর মান কতটা? √2 ইনটু f1। f1 এর মান কতটা? এই যে 1/4πε ইনটু কি হচ্ছে 2q স্কয়ার বাই l স্কয়ার ইনটু এখানে। তাহলে এটা শুধু আমরা f1 এর কিন্তু মানটা লিখেছি যে 1/4πε 2q স্কয়ার বাই l স্কয়ার, প্লাস কি হবে আমাদের 1/4πε ইনটু q স্কয়ার বাই l স্কয়ার bp ক্যাপ। তাহলে দেখো দুটোই bp ক্যাপ বরাবর হলো। f1 আর f2 এর যে যোগফল লব্ধিটা সেটাও bp ক্যাপ বরাবর b থেকে p এর দিকে হলো, আবার f3 এর ভেক্টরটাও b থেকে p এর দিকে কাজ করছে। তাহলে ফাইনাল যে f, এই তিনটে বলের যোগফল সেটা কিন্তু ওই b থেকে p এর দিকে ক্রিয়া করবে, bp ভেক্টর বরাবর ক্রিয়া করবে, একক ভেক্টর বরাবর ক্রিয়া করবে। তাহলে আমরা এটাকে শর্ট সংক্ষেপে কিভাবে লিখতে পারি? 1/4πε কমন নিতে পারি, এখানে q স্কয়ার বাই l স্কয়ার কে কমন নিতে পারি। তাহলে কমন নিয়ে কি লিখতে পারি? 2√2 প্লাস 1, আর ভেক্টরটা ডিরেকশন কোন দিকে হবে? এই বরাবর হবে। তাহলে এই বরাবর যে একক ভেক্টর সেই দিকে হবে। তাহলে আমরা বলতে পারি ফাইনাল যে ফোর্স সেটা আমার ক্রিয়া করছে এই দিকে। তাহলে এইটাই আমি তোমাদের এখানে ভালো করে বুঝিয়ে দিলাম, এটা আমার নোটেও করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে করবে, নিজেরা করার চেষ্টা করবে। প্রথমে একবার তো আমি বুঝিয়ে দিলাম, তারপরে আমার নোটে কোয়েশ্চেনটা আছে, তোমরা ওটাকে দেখবে, দেখে না দেখে করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে আবার একটু দেখে নেবে, নোটটা দেখে নেবে, বা আমার এই ভিডিওটা দেখে বুঝতে কোথাও সমস্যা হলে সেটা আবার বুঝে নেবে, তাহলে তোমাদের ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে। তাহলে আমরা এবার আমাদের এই আলোচনাটা কমপ্লিট হলো যে কুলম্বের সূত্রের একটা প্রয়োগ আমরা দেখলাম। ঠিক আছে, এর পরবর্তী টপিকে আমরা যাই। তাহলে আমরা অ্যাকচুয়ালি যে চ্যাপ্টারটা পড়ছি সেটার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে সেখানে আগে কুলম্বের সূত্রটা আমরা জেনে নিলাম, এবার আমরা তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। সেটা আলোচনার শুরুতে আগের দিন আমি তোমাদের যে ব্যাপারটা বলেছিলাম সেটা একবার একটু মনে করিয়ে দিই, যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কি পড়েছিলাম আমরা, কারণ ওটা কিন্তু আজকেও দরকার হবে বারবার, সেই জন্য আমাদের সেটাকে মনে করাটা খুব জরুরি। কি পড়েছিলাম ভেক্টর রূপটা?
তাহলে আমরা ধরেছিলাম যে দুটো সমধর্মী আধান আছে, একজনকে আমরা সোর্স ধরেছিলাম, একজনকে আমরা টেস্ট ধরেছিলাম, এবং এখানে একটা মূলবিন্দু ছিল। সেই মূলবিন্দু সাপেক্ষে Q1 এর যে অবস্থান ভেক্টর সেটাকে আমি R1 বলেছিলাম, Q2 যে অবস্থান ভেক্টর সেটাকে আমি R2 বলেছিলাম, এবং Q1 সাপেক্ষে Q2 যে অবস্থান ভেক্টর সেটাকে আমি R12 বলেছিলাম। তাহলে এবং আমি বলেছিলাম যে R12 ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি, R2 মাইনাস R1 এইভাবে লিখতে পারি। তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা আমরা কি লিখেছিলাম, যে F ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম, যে 1/4 পাই এপসাইলন, এখানে এইটাকে আমি সোর্স লিখেছিলাম এবং টেস্ট লিখেছিলাম এটাকে, এবং আমরা ধরছিলাম যে সোর্স এখানে আর টেস্ট সমধর্মী। তাহলে এই Q1 সোর্সের জন্য যে টেস্টের উপর যে বলটা হবে, সোর্স হচ্ছে যার জন্য অন্য জনার উপর তুমি বল দেখছো, Q2 এর উপর বল দেখছো Q1 এর জন্য, তাহলে সেইটা তোমার কত হচ্ছে, Q1 Q2 বাই R স্কয়ার, R12 তার স্কয়ার, এরকম আমরা করেছিলাম, এবং এখানে লাস্টে কি লিখেছিলাম, কিউব করে লিখেছিলাম, এবং এখানে এইভাবে লিখেছিলাম R2 মাইনাস R1 এইভাবে লিখেছিলাম। তো এইটা বোঝাটা কিন্তু জরুরি। R2টা কি ছিল, R2টা ছিল টেস্টের অবস্থান ভেক্টর, R1টা কি ছিল, সোর্সের অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু লিখেছিলাম আগের দিনের, ওটা ভালো করে পড়বে, এই জিনিসটা মনে রাখা আমাদের খুবই জরুরি। এখন সোর্স আর টেস্ট যদি বিপরীতধর্মী হতো, একজন যদি পজিটিভ হতো একজন যদি নেগেটিভ হতো, তাহলে এই বলটাকে আমরা কিভাবে লিখতাম, অ্যাকচুয়ালি এইভাবে লিখি আমরা, মানে F21 এইভাবে লিখি, মানে বোঝায় যে 2 নম্বরের উপর বল 1 নম্বরের জন্য, 2 নম্বরের উপর বল 1 নম্বরের জন্য, তাহলে এইভাবে আমরা বোঝাচ্ছি ব্যাপারটাকে। তাহলে এখন সোর্স আর টেস্ট যদি বিপরীতধর্মী হতো তখন আমরা কিভাবে লিখলাম, যে যে সোর্স এবং টেস্ট বিপরীতধর্মী হলে এই F21 কে আমরা কিভাবে লিখতাম, F21 কে আমরা এইভাবে লিখতাম যে -1/4 পাই এপসিলন, কারণ তখন ভেক্টরের ডিরেকশনটা কি হয়ে যেত, উল্টে যেত। তোমরা একটা চার্জ নেগেটিভ আছে একটা চার্জ পজিটিভ আছে বলে ওইখানে কিন্তু পজিটিভ নেগেটিভ বসাবে না, এই Q1 এর এখানে পজিটিভ Q2 এর এখানে নেগেটিভ, বা Q1 এর এখানে নেগেটিভ Q2 এর এখানে পজিটিভ, এভাবে কিন্তু লিখবে না। যখন ভেক্টরের মান লেখা হয় তখন আমরা পজিটিভ নেগেটিভ লিখবো না, আমরা ডিরেকশন দিয়ে বোঝাবো অ্যাকচুয়ালি ভেক্টরটা কোন দিকে ক্রিয়া করছে। নাহলে কিন্তু তোমার একবার ডিরেকশনের জন্য মাইনাস দেবে, একবার চার্জের জন্য মাইনাস দেবে, ব্যাপারটা কিন্তু লাস্টে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে কিন্তু আর মিলবে না, তোমাদের ক্যালকুলেশন ভুল হবে, তোমার আইডিয়াটাই ভুল হয়ে যাবে। তাই তুমি যখন ভেক্টরের মান লিখবে, এখানে কুলম্বের সূত্রের মান লিখবে, সেই মানে তুমি ডিরেকশন মানে চার্জের আধানটা নেগেটিভ হলে তুমি সেই চিহ্নটা নেগেটিভ লিখবে না, তুমি ডিরেকশনে ওটাকে বোঝাবে নেগেটিভ, যে আগে যে ডিরেকশনটা তোমার ক্রিয়া করছিল দুটো চার্জ সমধর্মী হওয়ার জন্য, যদি একটা চার্জ পজিটিভ একটা চার্জ নেগেটিভ হয়ে যায় তাহলে বলটা এরকম অপোজিট হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস দিয়ে বলেছি বলটা এখানে অপোজিট হয়ে গেছে, তো এরকমটা হবে আমাদের বাই R12 তার কিউব, আর এখানে হবে R2 মাইনাস R1। দেখো সবই সেম আছে, জাস্ট আগে একটা মাইনাস সিম্বল হয়েছে যেটা দিয়ে বোঝানো হচ্ছে বলটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, আগে বিকর্ষণ করছিল 1 থেকে 2 এর দিকে কাজ করছিল বলটা, এখন 2 থেকে 1 এর দিকে কাজ করছে বলটা, বা আকর্ষণ করছে। ঠিক আছে, তাহলে এরকমটা হয়ে গেছে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে একটা সোর্স আর টেস্ট যদি বিপরীতধর্মী হয়, যে কোনো একজন পজিটিভ যে কোনো একজন যদি নেগেটিভ হয়, তাহলে বলটাকে আমরা কিভাবে লিখবো, আর দুটোই যদি পজিটিভ বা দুটোই যদি নেগেটিভ হয় তাহলে বলটাকে এই উপরের এইভাবে লেখা হবে। তাহলে এটা আমাদের পরিষ্কার হয়েছে, এই আইডিয়া কিন্তু বারবার দরকার হবে আমাদের। এই R2টা কিন্তু মনে রেখো টেস্টের অবস্থান ভেক্টর, R1টা কিন্তু সোর্সের অবস্থান ভেক্টর। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা আমাদের নেক্সট যে আলোচনাটা যাই, তড়িৎ ক্ষেত্র, যেটা অ্যাকচুয়ালি আমাদের চ্যাপ্টারের নাম, যেটা আমরা এখানে পড়বো তড়িৎ ক্ষেত্র, সেটা আমরা এখানে নিয়ে আমরা আলোচনা শুরু করি। তড়িৎ ক্ষেত্র ইংরেজি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আমার নোটে আমি কিছু কিছু ইংলিশ টার্ম এরকম লিখে দিয়েছি যেগুলো তোমাদের বারবার দরকার হবে, ইলেকট্রিক ফিল্ড লিখতে আমি ভুলে গেছি, পরের দিকের গুলো লেখা আছে, আমি কয়েকটা লিখতে আমি ভুলে গেছি। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র নিয়ে আমি তোমাদের এখানে আলোচনা করবো এবার। তাহলে তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝানো হয়, তড়িৎ ক্ষেত্র বলতে বোঝানো হয় যে কোনো একটা পয়েন্টে একটা বিন্দু আধান, একক ধনাত্মক আধান রাখা আছে, সেই একক ধনাত্মক আধানের উপর যে বল ক্রিয়াশীল হবে সেটাকেই বলে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র।
ধরো সাপোজ এখানে 10 কুলম্ব চার্জ আছে, এর কাছাকাছি এরকম একটা পয়েন্ট নিলাম পি। এই পি পয়েন্টে যদি আমি একক মানের একটা ধনাত্মক আধান রাখতাম, বিন্দু আধান রাখতাম, ধরো +1 কুলম্বের একটা বিন্দু আধানকে রাখলাম, সেই বিন্দু আধানের উপর যতটা বল ক্রিয়াশীল হতো সেটাকেই বলতাম আমরা এই পি পয়েন্টের তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানেও দেখো সেই কুলম্বের সূত্র দিয়ে কিন্তু বলটাকে আমি লিখতে পারি, কারণ এটাকে আমি বলতে পারি Q1, এটাকে বলতে পারি আমি Q2। তাহলে Q1 Q2 এর ভেতর কত বল ক্রিয়াশীল হবে সেটা কিন্তু আমি বের করতেই পারি কুলম্বের সূত্র দিয়ে, কিন্তু Q2 টাকে জাস্ট কত বলা হচ্ছে এখানে, +1 কুলম্ব বলা হচ্ছে। এইটাই হচ্ছে ডিফারেন্স, যে তড়িৎ ক্ষেত্র মানে কি হচ্ছে, যে একটা পয়েন্টে প্লাস একক মানের ধনাত্মক আধান রাখলে সেই ধনাত্মক আধানের উপর কতটা বল ক্রিয়াশীল হবে সেটাকেই বলবো আমরা ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো আমরা ওটাকে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলা হয় ইংলিশে, বা ইলেকট্রিক ফিল্ড তোমরা নরমালি বলতে পারো। অনেক বই লেখে এভাবে যে তোমার একটা চার্জের আশপাশে যে অঞ্চল থাকে সেই অঞ্চলটাকে তড়িৎ ক্ষেত্র বলে, আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা পয়েন্ট যদি হয় সেই পয়েন্টে একক মানের ধনাত্মক আধান রাখলে তার উপর যে বল ক্রিয়াশীল হয় সেটাকে বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এভাবে দুটোকে সেপারেট করে বলে, সেপারেট না করে আমরা একরকম ভাবেও বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র বলতে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকেই বোঝানো হবে। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলি রাখি ব্যাপারটা যে কোনো একটা পয়েন্টে কোনো একটা বিন্দুতে যদি একক মানের ধনাত্মক আধান রাখা হয়, সেই একক মানের ধনাত্মক আধানের উপর যে বল ক্রিয়াশীল হবে, যে স্থির তাড়িতিক বলটা ক্রিয়াশীল হবে সেটাকেই বলবো আমরা ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু বোঝার চেষ্টা করি। আমরা তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দিয়ে লিখি, ক্যাপিটাল ই দিয়ে লিখি, এইভাবে লিখি নরমালি, ক্যাপিটাল ই দিয়ে লেখা হয় তড়িৎ ক্ষেত্রকে, তাহলে তড়িৎ ক্ষেত্রকে নরমালি ক্যাপিটাল ই দিয়ে বোঝানো হয়। তড়িৎ ক্ষেত্র মানে এইভাবে লেখা, এর একটা ডেফিনিশন এইভাবে দেওয়া হয়, গাণিতিক রূপকে এইভাবে লেখা হয় যে তুমি ধরো কোথাও কিউ চার্জ রেখেছিলে, সেই কিউ চার্জের উপর তোমার স্থির তাড়িতিক যে বল কুলম্বিয়ান ফোর্স ক্রিয়াশীল হচ্ছে সেটা হচ্ছে এফ, তাকে যদি তুমি কিউ দিয়ে ভাগ করো, কিউ চার্জের উপর বল যদি এফ হয় কোন একটা পয়েন্টে রাখা, তাহলে ওই পয়েন্টে রাখা একক আধানের উপর বল কত হবে, কিউ আধানের উপর বল যদি এফ হয় তাহলে একক মানের আধানের উপর বল কত হবে, ঐকিক নিয়ম করলে আমরা কত পাবো, পাবো হচ্ছে এফ বাই কিউ। তাহলে এই এফ বাই কিউ কেই বলবো আমরা ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র। এখন কথা হচ্ছে যে এই লিমিটটাকে দিয়ে কি বোঝানো হচ্ছে, এই লিমিটটাকে দিয়ে বোঝানো হচ্ছে ওই যে ধরো এখানে +10 কুলম্ব চার্জ রাখা আছে আর তুমি এই পয়েন্টে পি পয়েন্টে একটা ছোট্ট একটা +1 কুলম্ব চার্জকে রেখেছো, সেই +1 কুলম্ব চার্জের উপর যে বলটা ক্রিয়াশীল হচ্ছে সেটাকেই বলবো আমরা পি পয়েন্টের তড়িৎ ক্ষেত্র। এখন এই কিউ টেন্স টু জিরো এটা দিয়ে বোঝানো হচ্ছে, লিমিট কিউ টেন্স টু জিরো দিয়ে বোঝানো হচ্ছে যে কিউ চার্জটা এতটাই ক্ষুদ্র যে ওই চার্জটার পি বিন্দুতে অবস্থানের জন্য অন্য কোনো চার্জকে সে প্রভাবিত করেনি। এই যে 10 কুলম্ব চার্জ বা এখানে যদি অন্য কোনো চার্জ থাকতো সেই চার্জগুলোকে এই ছোট্ট কিউ চার্জ যেটাকে এই পয়েন্টে তুমি রেখেছিলে সেটা কোনোভাবেই প্রভাবিত করেনি, এই 50 কুলম্বকে বা 10 কুলম্বকে কোনোভাবেই প্রভাবিত করেনি। সেটাই আমরা বোঝাচ্ছি যে কিউ টেন্স টু জিরো দিয়ে চার্জটা কিউ চার্জটা অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র, সে অন্য কারোর উপর প্রভাব বিস্তার করছে না। তাহলে কিউ চার্জের জন্য কোনো একটা পয়েন্টে যে স্থির তাড়িতিক বল সেটা যদি এফ হয় তাহলে একক আধানের জন্য ওই পয়েন্টে ক্রিয়াশীল বল কত হবে, এফ বাই কিউ। তাহলে এফ বাই কিউ কেই বলবো আমরা ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র, মানে একক ধনাত্মক আধানের উপর যে স্থির তাড়িতিক বল ক্রিয়াশীল হয় কোনো বিন্দুতে সেটাকেই বলা হবে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে ই এর এসআই একক কি হবে, ই মানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের এসআই একক কি হবে, তাহলে তড়িৎ ক্ষেত্র মানে কি হচ্ছে এফ বাই কিউ হচ্ছে, এফ এফ এর একক এসআই একক নিউটন, আর চার্জের এসআই একক কুলম্ব, আধানের এসআই একক কুলম্ব, তাহলে তড়িৎ ক্ষেত্রের এসআই একক কি হবে নিউটন পার কুলম্ব। তাহলে সেটাকে আমরা লিখতে পারি এভাবে যে তড়িৎ ক্ষেত্রের এসআই একক কি, তড়িৎ ক্ষেত্রের এসআই একক হচ্ছে আমাদের নিউটন পার কুলম্ব। তাহলে সেটাকে লিখি আমরা এখানে যে তড়িৎ ক্ষেত্রের এসআই একক এসআই একক হচ্ছে নিউটন পার কুলম্ব, নিউটন বাই কুলম্ব। বা এটাকে আরেকভাবে লেখা যায় সেটা হচ্ছে ভোল্ট পার মিটার, এই ফর্মেও লেখা যায়। এই ভোল্ট পার মিটার এটা কোথা থেকে এসেছে এটা আমরা পরে বুঝতে পারবো, যখন আমরা তড়িৎ বিভব পড়বো তখন আমরা এটাকে বুঝতে পারবো। এখন আমি এটা ডিসকাশন আর করছি না যে তড়িৎ ক্ষেত্রের এসআই একক কি করে ভোল্ট পার মিটার হলো। তাহলে আপাতত দুটোই মনে রাখো যে নিউটন পার কুলম্ব হতে পারে, ভোল্ট পার মিটারও লিখতে পারে, একই ব্যাপার। তড়িৎ ক্ষেত্রের দুটো এককই আমরা ব্যবহার করি, এই দুটো একক।
তাহলে তড়িৎ ক্ষেত্রের মাত্রা কি সেটা তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারো, যে মাত্রা মানে কি, বলের মাত্রাকে আধানের মাত্রা দিয়ে ভাগ করলে ইলেকট্রিক ফিল্ডের মাত্রা পাবে। বলের মাত্রা কি হয় mLT⁻², আর আধানের মাত্রা কি হয় IT। ঠিক আছে, তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে ইলেকট্রিক ফিল্ডের মাত্রা পাবে। তাহলে কত হবে সেটা mLI⁻⁻1 T⁻⁻3। সো এটাই হবে তোমার ইলেকট্রিক ফিল্ডের মাত্রা। ইলেকট্রিক ফিল্ডের মাত্রা হবে এটা। তাহলে এইভাবে তুমি ইলেকট্রিক ফিল্ডের মাত্রা, তড়িৎ ক্ষেত্রের মাত্রা ক্যালকুলেট করতে পারো। তড়িৎ ক্ষেত্রের এসআই একক আমরা দেখলাম। তাহলে এর পরবর্তীতে আমরা দেখি যে তড়িৎ ক্ষেত্রটাকে কি করে লেখা যায়, বিভিন্ন ধরনের চার্জড ডিস্ট্রিবিউশনের জন্য একটা পয়েন্টের তড়িৎ ক্ষেত্র কি করে হিসাব করতে হয় সেটা আমরা এখন দেখব। তাহলে চার্জের ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়? ধরো চার্জ কোন একটা জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে চার্জের নিরবিচ্ছিন্ন যে বন্টন সেটার জন্য একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কতটা হয় সেটা আমরা বের করব। ধরো সাপোজ এখানে কিছুটা চার্জ আছে, এখানে কিছুটা চার্জ আছে। ধরো এখানে সাপোজ এখানে, আচ্ছা এইভাবে লিখি আমি, তাহলে তোমাদের বেটার ভালো হবে। ধরো সাপোজ আমার পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে, পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রটা কত। তাহলে আমরা কি ধরবো, যে এখানে 10 কুলম্ব চার্জ আছে ধরো সাপোজ, এখানে ধরো 50 কুলম্ব চার্জ আছে, এখানে 60 কুলম্ব চার্জ আছে। তাহলে আমাকে বলেছে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রটা কত হবে। তার মানে আমাদের কি বোঝানো হচ্ছে, যে পি পয়েন্টে খুবই ছোট একটা একক ধনাত্মক আধান আছে, ধরো +1 কুলম্ব, খুবই ছোট একটা আধান আছে। সেই আধানটার উপরেই +1 কুলম্বের উপর কতটা বল ক্রিয়া করছে সেটাকে আমরা বলবো এই পি পয়েন্টের তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা কি দেখবো, যে এই 10 কুলম্বের জন্য পি পয়েন্টে কতটা বল হচ্ছে একক ধনাত্মক আধানের উপর, সেটা বলবো আমরা। 10 কুলম্বের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে ধরো আমি বললাম E1। আবার 50 কুলম্বের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমরা বলছি ধরো E2। আবার 60 কুলম্বের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে বলবো আমরা কি E3। তাহলে পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমরা সেই উপরিপাতনের নীতি ইউজ করব। যেভাবে একটু আগে কুলম্বের সূত্রে বলের ক্ষেত্রে আমরা উপরিপাতনের নীতি ইউজ করেছিলাম, সেই সেম একই উপরিপাতনের নীতি আমরা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যে পি পয়েন্টে লব্ধি তড়িৎ ক্ষেত্র কি হবে, সেই লব্ধি তড়িৎ ক্ষেত্রটা হবে এই সব তড়িৎ ক্ষেত্রগুলোর যোগফল, এই সব তড়িৎ ক্ষেত্রগুলোর যোগফল। এটাই হবে পি পয়েন্টের আমার লব্ধি তড়িৎ ক্ষেত্র, টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র সেটা আমার হবে। তাহলে দেখো, তাহলে এই উপরিপাতনের নীতিকে ব্যবহার করেই আমরা একটা চার্জের ডিস্ট্রিবিউশনের জন্য, বন্টনের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হতে পারে সেটাকে আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে দেখি কিভাবে আমাদের হচ্ছে ব্যাপারটা, কিভাবে আমরা কাজে লাগাতে পারি। তাহলে আধানের নিরবিচ্ছিন্ন বন্টনের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র হিসাব করব। আধানের নিরবিচ্ছিন্ন বন্টন, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, আধানের নিরবিচ্ছিন্ন বন্টনের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র হিসাব করব। তাহলে আধান কিভাবে বন্টিত হয়ে থাকতে পারে? একটা লাইন বরাবর আধান বন্টিত হয়ে থাকতে পারে। ধরো এরকম একটা লাইন আছে, এই লাইন বরাবর খুবই সরু তার ধরো নেওয়া হলো, সেখানে এরকম ভাবে চার্জ ধরো ছড়িয়ে আছে, তাহলে পরপর ছড়িয়ে আছে, তাহলে এটাকে বলবো আমরা রৈখিকভাবে আধান একটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। তার জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে তোমাকে বের করতে বলেছে, এরকমটা হতে পারে। অথবা আধান একটা তলের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, ধরো সাপোজ এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে আধান একটা তলের উপর, তাহলে তার জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটা আমাদের ক্যালকুলেট করতে বলতে পারে। অথবা একটা জায়গা জুড়ে, একটা আয়তন জুড়ে আধান ছড়িয়ে আছে, তার জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটা আমাকে ক্যালকুলেট করতে বলতে পারে। যে কোনো ভাবেই বলুক না কেন আমাকে ক্যালকুলেট করতে, আমাদের কিভাবে এই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা পি পয়েন্টে হিসাব করব। আমরা ছোট্ট একটা অংশ নেব এখানে। প্রথমে ধরো এই রৈখিকভাবে যদি আধান বন্টিত হয়ে থাকে, তাহলে এখানে আমরা একটা ডিএল অংশ নেব। এই ডিএল অংশের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমরা প্রথমে ক্যালকুলেট করব। তাহলে এরকম অনেক ডিএল অংশ নিয়ে, এরকম ছোট ছোট অনেক অংশ নিয়েই তো এই পুরো তারটা তৈরি হয়েছে। তাহলে এই পুরো তারে রৈখিকভাবে যে আধানগুলো ছড়িয়ে আছে তার জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হবে, সেটা হবে এই সব যে তড়িৎ ক্ষেত্রগুলো তাদের সমষ্টি। কোন তড়িৎ ক্ষেত্রগুলোর কথা বলছি, এই যে এইটুকুর জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে ধরো তুমি বলছো E1, এইটুকুর জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে তুমি বলছো E2, এই তার পাশে থাকা এইটুকু ছোট্ট একটু চার্জের জন্য এই পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে তুমি বলছো E3। তাহলে এই E1 E2 E3 এরকম চলতে থাকবে, এরকম প্রচুর ছোট চার্জ গুলো পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে তাদের যে সমষ্টি সেটাই হবে পি পয়েন্টের টোটাল কতটা তড়িৎ ক্ষেত্রের মান সেইটা।
তাহলে আমরা কি করব, আমরা ছোট্ট একটা অংশের জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কতটা সেটা আমরা বের করব, তারপরে পুরোটার ছোট ছোট ওইরকম চার্জের জন্য পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমরা বের করব। তাহলে এই ছোট ছোট জিনিসগুলোকে এরকম যদি আমরা পরপর করে যোগ করতে থাকি এবং জিনিসগুলো যদি আমার কন্টিনিউয়াস ভাবে থাকে, পরপর থাকে, তাহলে সেটাকে আমরা, সেই যোগটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করে দিতে পারি, ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে সেই যোগফলটাকে কি করে ইন্টিগ্রেশন দিয়ে লেখা যেতে পারে সেটাকে আমরা এখন দেখব। তাহলে রৈখিকভাবে এবং ক্ষেত্র জুড়ে এবং আয়তন জুড়ে আধান যদি বন্টিত হয়ে থাকে, তাহলে তার জন্য একটা পয়েন্ট পি তে কতটা তড়িৎ ক্ষেত্র তৈরি হতে পারে সেটার আমরা হিসাব এখন করব। তাহলে দেখি, তাহলে এটা করলে আমাদের কি দাঁড়াবে। ঠিক আছে, দেখো, তাহলে তাহলে আমরা দেখব প্রথমে রৈখিকভাবে যদি আধান বন্টিত হয়ে থাকে, রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে একটা পয়েন্ট পি তে কতটা তড়িৎ ক্ষেত্র তৈরি হতে পারে সেটা আমরা দেখব। ক্ষেত্রীয় আধান বন্টনের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র সেটা আমরা দেখবো, এবং আয়তন জুড়ে আধান বন্টিত হয়ে থাকলে পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হতে পারে সেটা আমরা দেখবো। আমি একটার জন্য ভালো করে বোঝাবো, বাকি দুটো কিন্তু আমি তাড়াতাড়ি লিখে দেবো। এই রৈখিকটা আমি ভালো করে বোঝাচ্ছি, ক্ষেত্র আর আয়তন জুড়ে আধান বন্টন থাকলে পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হতে পারে সেটা আমি একটু তাড়াতাড়ি লিখবো, তোমরা একটু বুঝবে, এটা ভালো করে বুঝবে, তাহলে অন্য দুটো তুমি ভালো এমনিতেই তাড়াতাড়ি বুঝে যাবে। তাহলে দেখো, এরকম একটা জায়গা আছে, এখানে রৈখিকভাবে আধান ধরো বন্টিত হয়ে আছে, এরকম ভাবে আধান এরকম ভাবে বন্টিত হয়ে আছে, এখানে ধরো সাপোজ আধান এরকম ভাবে বন্টিত হয়ে আছে। তাহলে আমরা কি করব, আমরা একটা পয়েন্ট নিলাম পি, এই পি পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্র কতটা সেটা আমরা বের করতে চাচ্ছি। তার মানে কি, তার মানে পি পয়েন্টে যদি একক মানের একটা ধনাত্মক আধান রাখি, +1 কুলম্ব আধান রাখি, সেই +1 কুলম্ব আধানের উপর কতটা বল ক্রিয়াশীল হবে এই সব চার্জ গুলোর জন্য সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করবো, সেটা করার জন্য আমরা ছোট্ট একটা অংশ নেব এখানে, সেই ছোট্ট একটা অংশের নাম দেবো আমরা ডিএল। এই ডিএল এ যে ছোট্ট একটু চার্জ আছে, সেই ছোট্ট একটু চার্জের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে সেটাকে আমরা আগে বের করব। তারপরে ওইরকম অনেক ডিএল এর জন্য পি তে কতটা টোটাল তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমরা বের করব। তাহলে এই ডিএল এর জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমি বের করতে চাচ্ছি। আমি এই দূরত্বগুলো মেজার করছি একটা মূলবিন্দু সাপেক্ষে, এই ওটাকে বলছি আমার মূলবিন্দু। তাহলে এই মূলবিন্দু সাপেক্ষে এই ডিএল যেটা অংশটা, ছোট্ট একটু অংশ ডিএল, তার অবস্থান ভেক্টরকে আমি বলছি আর নট, এবং ও সাপেক্ষে পি তে যে পয়েন্টটা, তার সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র আমি বের করতে যাচ্ছি, তাহলে ও সাপেক্ষে পি এর যে অবস্থান ভেক্টর সেটাকে আমি বোঝাচ্ছি আর, আর ডিএল সাপেক্ষে পি এর যে অবস্থান ভেক্টর সেটাকে আমি বলছি এখানে আর ড্যাশ হিসেবে বোঝাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের রিলেশন। এবং আমরা জানি যে ইয়ে থেকে আমি লিখতে পারি, যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমি কি লিখতে পারি, যে আর নট প্লাস আর ড্যাশ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আমি আর লিখতে পারি। তাহলে দেয়ারফর এখান থেকে আমি লিখতে পারি আর ড্যাশ। ভেক্টর কিন্তু বারবার দরকার হবে, কারণ ভেক্টরটা কিন্তু ভালো করে রিভিশন করবে, নাহলে কিন্তু ক্লাস 12 পুরো বিভীষিকা হয়ে যাবে, কিছু বুঝতে পারবে না। ভেক্টর কিন্তু দরকার হবে। ক্লাস 11-এ যারা কম পড়াশোনা করেছে, ভেক্টরটা একটু পড়ো দয়া করে, নাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখানে, তাহলে রৈখিক আধান বন্টনের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হতে পারে সেটাকে আমি ক্যালকুলেট করব। তাহলে আমি ধরে নিচ্ছি এই যে আমার তারটা আছে, তারের একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যামডা। তাহলে একক দৈর্ঘ্যে কতটা আধান থাকে সেটাকে বলে রৈখিক আধান ঘনত্ব। তাহলে এই তারটার রৈখিক আধান ঘনত্বকে আমি বলছি ল্যামডা। এটা আমার নোটে আরো ডিটেলসে লেখা আছে এই সব কথাগুলো, আমি এখানে একটু ছোট ছোট করে লিখছি জিনিসগুলো, অত ডিটেলসে কথা লিখছি না, ওগুলো নোটে তুমি পেয়ে যাবে। নোটটা আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু ডাউনলোড করে পড়তে পারো। সে ওখানে অল্প কথায়, ওখানে খুব অত ইয়েতে আমি লিখিনি, ছোট কথায় কি করে বোঝানো যায় সেভাবে আমি লিখেছি, তাড়াতাড়ি পড়া হয়ে যাবে তোমাদের বইয়ের থেকে। তাহলে রৈখিক আধান ঘনত্ব সেটাকে আমি বলছি ল্যামডা। কোন একটা পজিশনের যে একক দৈর্ঘ্যে কতটা আধান আছে সেটাকে বলছি আমরা ল্যামডা। তাহলে একক দৈর্ঘ্যে যদি ল্যামডা পরিমাণ আধান থাকে, তাহলে ডিএল অংশে কতটুকু আধান থাকবে। একক দৈর্ঘ্যে যদি ল্যামডা পরিমাণ আধান থাকে, একটা পেনের দাম যদি 10 টাকা হয়, তাহলে 5টা পেনের দাম কত হবে, 50 টাকা। সেরকম ভাবে আমাদের রৈখিক আধান ঘনত্ব যদি ল্যামডা হয়, তার মানে একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান আছে বা ল্যামডা কুলম্ব আধান আছে। তাহলে ডিএল দৈর্ঘ্যে কতটুকু আধান থাকবে সেটাকে যদি বলি আমরা ডিকিউ, সো ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে, ল্যামডা ডিএল। তাহলে এই ডিকিউ, ডিএল অংশে যে ডিকিউ আধান আছে, সেই ডিকিউ আধানের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি ধরো ডিই। ওই ডিকিউ আধানের জন্য পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা ডি। তাহলে ডি ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1/4πε কুলম্বের সূত্রের মতন করেই লিখবো। কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা আমি কিভাবে লিখেছিলাম মনে করার চেষ্টা করো, বারবার ওটা দরকার হবে, সেজন্য আমি আগের দিন ভালো করে এটা ডিটেলসে পড়িয়েছিলাম কিন্তু। ঠিক আছে,
যে এই ফর্মটা আমি ইউজ করবো, কারণ এখানে সবগুলো আমি পজিটিভ ধরে নিচ্ছি, তাহলে সমজাতীয় আছে, সেই জন্য আমরা এটাকে ইউজ করছি। সো এই বলটা কত হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই মধ্যবর্তী দূরত্বের কিউব লিখেছি এখানে, আর এখানে কি লিখেছি R2 - R1 ভেক্টর, মানে এভাবে আমি লিখতে পারি। বা আমি যদি পরপর করে তোমাদের লিখি, যে এইভাবে আমি বলতে পারি যে দুটো চার্জের গুণফল, তাহলে ডিএল অংশে কতটুকু চার্জ আছে, ডিকিউ চার্জ আছে, আমি ভেঙে ভেঙে তোমাদের বলি তাহলে ভালো বুঝতে পারবে। সো দুটো চার্জের গুণফল, আর পি তে কতটা চার্জ আছে, একক ধনাত্মক আধান আছে, তাহলে 1 কুলম্ব আধান আছে ওখানে, তাহলে ডিকিউ ইন্টু 1 বাই মধ্যবর্তী দূরত্বটা কত, এর মধ্যবর্তী দূরত্বটাকে r ড্যাশ হিসেবে লিখেছি আমি, তাহলে কুলম্বের সূত্র আমাদের বলছে এখানে r ড্যাশ স্কয়ার, কিউবটা কোথা থেকে এসেছিল দেখো, কিউবটা কোথা থেকে আসছে, আর এই ভেক্টরটা, এই ডি ভেক্টরটা, এই যে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা, এটা কোন দিকে ক্রিয়া করছে, এই বলটা কোন দিকে ক্রিয়া করছে, ডিকিউটা পজিটিভ চার্জ, +1 কুলম্ব পজিটিভ চার্জ, ডিকিউ আমার সোর্স, আর +1 কুলম্ব হচ্ছে টেস্ট, তাহলে সোর্স এখানে টেস্টকে বিকর্ষণ করছে, তাহলে বলটা কোন দিকে ক্রিয়া করছে, সোর্স থেকে টেস্টের দিকে ক্রিয়া করছে, তাহলে আর ক্যাপ আর আর ড্যাশ যে ভেক্টর সেই বরাবর ক্রিয়া করছে, তাহলে ভেক্টরের মান দেখো এটা আমার, আর ভেক্টরের ডিরেকশন হচ্ছে এটা আমার, তাহলে আর ড্যাশ ক্যাপ দিয়ে আমি বোঝাচ্ছি এই যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর ডি, তার ডিরেকশনটা কোন দিকে, দিকটা কোন দিকে, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে কিন্তু কিউব হয় না, কিউব কখন হয়, কিউব এইখানে দিতে হয়, কিউবটা এই জন্য আসে, অনেকে তোমাদের মাথায় আসতে পারে যে কোনো বিশুদ্ধতে স্যার দূরত্বের স্কয়ার লিখেছিলাম নিচে, সেটা হঠাৎ করে কিউব কি করে হয়ে গেল, কিউব হয়েছে এই জন্য যে এই যে ইউনিট ভেক্টরটা তুমি লিখেছিলে, ইউনিট ভেক্টরটা এখানে ডিরেকশনটাকে বোঝাচ্ছে জাস্ট, আর কিচ্ছু বোঝাচ্ছে না, এবং ইউনিট ভেক্টরের মান তো এক হয়, একক ভেক্টর, ইউনিট ভেক্টরের বাংলা হচ্ছে একক ভেক্টর, তার মান তো এক, তাহলে এটা আর কিছু বোঝাচ্ছে না, এই আর ড্যাশ ক্যাপটা বোঝাচ্ছে ভেক্টরটা ডিরেকশন হবে, এই ডি ভেক্টরটা ডিরেকশন হবে ডিকিউ যে চার্জ, ডিএল অংশে যে ডিকিউ চার্জ আছে সেখান থেকে +1 কুলম্বের দিকে, এবং একটা ভেক্টর ইউনিট ভেক্টরকে কি করে লেখা যায়, কোন একটা ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর লেখা যায়, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কি লেখা যেতে পারে, ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল, এখন ল্যামডার এখানে আমি একটা আর নট লিখছি, আর নট দিয়ে কি বোঝাচ্ছি এখানে, আর নট দিয়ে বোঝাচ্ছি যে ডিএল অংশটা কোন পজিশনে আছে, ডিএল অংশটা আছে আর নট পজিশনে, তাহলে ডিকিউ যে আধানটা ল্যামডা ডিএল, ওই ল্যামডাটা কোন পজিশনের অবস্থান ভেক্টর, ওটা হচ্ছে আর নট পজিশনের অবস্থান ভেক্টর, তাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর নট দিয়ে আমি বোঝাচ্ছি ল্যামডাটা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব, সেই রৈখিক আধান ঘনত্বটা কোন পজিশনের, আর নট পজিশনের, রৈখিক আধান ঘনত্বের পজিশনটা চেঞ্জ হতেই পারে, সেই জন্য এই আর নট দিয়ে বোঝানো হচ্ছে এটা হচ্ছে আর নট পজিশনের ওই অবস্থানের রৈখিক আধান ঘনত্ব, তাহলে ল্যামডা ইন্টু কি লিখতে পারি আমরা, ডিএল, ডিকিউ এর জায়গায় এটা লিখলাম, আর 1 গুণ হলে তো ওটা ওরকমই থাকবে, বাই আমরা কি লিখতে পারি আর ড্যাশের স্কয়ার ইন্টু কি হবে আর ড্যাশ ক্যাপ, আর ড্যাশ ক্যাপকে আমরা কি লিখতে পারি, কোনো একটা ভেক্টরকে যদি তার পরম মান দিয়ে ভাগ করা যায়, তার মান দিয়ে ভাগ করা যায়, তাহলে ওই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর পাওয়া যায়, তাহলে এইবার দেখো এই আর ড্যাশ আর এই আর ড্যাশ স্কয়ার গুণ করলে কি হয়ে যাবে, আর ড্যাশ কিউব হয়ে যাবে, এইবার দেখো এইখান থেকেই কিউবটা এসেছে, অনেকের সন্দেহ হয় যে ওখানে কিউবটা কোথা থেকে আসলো, এই যে এইভাবে এসেছে জিনিসটা কিউব, অ্যাকচুয়ালি তো ওখানে সূত্রটাতে স্কয়ার থাকে, কিন্তু কিউবটাই যে এইভাবে এখানে এসেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার ভালো করে। সো আর ড্যাশ কিউব, সেজন্য আমি ডিটেলসে দেখো এটা ভালো করে বলছি, অন্য দুটো কিন্তু আমি তাড়াতাড়ি করে লিখে দেবো, তাহলে এখানে আর ড্যাশ কিউবটা হবে, আর এখানে আর ড্যাশ হয়ে যাবে, আর আর ড্যাশ মানে কি, আর মাইনাস আর নট, আর মানে কি, আর মানে হচ্ছে টেস্ট, টেস্ট পজিশনের অবস্থান ভেক্টর, আর নট কি, সোর্স পজিশনের অবস্থান ভেক্টর, যেটা আমি কুলম্বের সূত্রতেও তোমাদের বলেছিলাম, তাহলে এটা সমান কি হবে আমাদের 1/4πε, 1/4πε ল্যামডা আর নট ডিএল বাই কি হবে আর নট কিউব, আর নট কিউব ইন্টু কি হবে আর মাইনাস আর নট, আরটা কি আমার, আরটা হচ্ছে টেস্ট পজিশনের অবস্থান ভেক্টর, আর নটটা কি সোর্স পজিশনের অবস্থান ভেক্টর, তাহলে ডিটা কি দাঁড়ালো আমার, ডিটা এরকম দাঁড়ালো, ডিটা কি আসলে, ডিটা হচ্ছে ডিএল অংশে যে ছোট্ট একটু ডিকিউ চার্জ ছিল, সেই ডিকিউ চার্জের জন্য পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে ডি ভেক্টর সেইটা, তাহলে ডি ভেক্টরটা এই যে এটা, এবার এইরকম অনেক ডিএল নিয়ে তৈরি হয়েছে এই পুরো তারটা, তাহলে ওই প্রত্যেকটা ডিএল অংশের জন্য পি পয়েন্টে এইরকম ডি কাজ করছে, তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, এই সব তড়িৎ ক্ষেত্রগুলোর সমষ্টি নিয়েই হবে পি পয়েন্টের টোটাল তড়িৎ ক্ষেত্র, তাহলে পি পয়েন্টের টোটাল তড়িৎ ক্ষেত্র বের করতে গেলে এই সব রেজাল্ট গুলো তোমাকে যোগ করতে হবে, সেই যোগটাকে আমরা কি দিয়ে বলি, সেটাকে এই যোগটাকেই বলি, যদি যোগগুলো কন্টিনিউয়াস হইতে থাকে, পরপর পরপর যোগ করতে থাকবে এরকম, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন বলি, সমাকলন বলি, বাংলায় যেটাকে সমাকলন বলে, ইংরেজিতে ইন্টিগ্রেশন বলে, সেইভাবে আমরা লিখতে পারি, তাহলে পি পয়েন্টে
টোটাল কত তড়িৎ ক্ষেত্র তাহলে আমাদের হবে, টোটাল তড়িৎ ক্ষেত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/4πε ল্যামডা আর নট ডিএল, এর কি হবে ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন আমি দেবো, দাঁড়াও। সো এখানে কি হবে আর মাইনাস আর নট, এরকম হবে। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন দিয়ে বোঝাচ্ছি যে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র পি পয়েন্টে হচ্ছে সেইটা। এই সি দিয়ে বোঝানো হচ্ছে এই কার্ভের লাইন বরাবর আমরা ইন্টিগ্রেশনটা করছি। তুমি সি দিয়েও লিখতে পারো, এল দিয়েও লিখতে পারো এখানে। ঠিক আছে, এটা দিয়ে বোঝাচ্ছি এই কার্ভের যে লাইনটা, সেই লাইন বরাবর যে চার্জগুলো আছে তার জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রগুলোর টোটাল যে রেজাল্ট সেটাকে আমি বোঝাচ্ছি। এই সি দিয়ে এইভাবেই লেখা হয় জিনিসটাকে। তাহলে রৈখিক আদান ঘনত্বের জন্য এটা হচ্ছে পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র হবে সেটার রাশিমালা। তাহলে জিনিসটাকে এইভাবে আমি লিখতে পারি। তাহলে এটা আসলে আশা করি বুঝতে পেরেছো। যদি একটু কঠিন লাগে তোমাদের, তোমরা আবার একটু আগে থেকে দেখবে, ভিডিও দেখে আবার বোঝার চেষ্টা করবে। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে সহজেই তোমরা একটা ক্ষেত্র জুড়ে যদি আধান বন্টন হয়ে থাকে তার জন্য একটা পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হতে পারে, বা আয়তন জুড়ে আধান বন্টন হয়ে থাকলে তার জন্য একটা পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হতে পারে, সেটা তোমরা সহজেই বের করতে পারবে। তাহলে এরপরে আমি আসছি ক্ষেত্রীয় আধান বন্টনের জন্য একটা পয়েন্টে কি করে তড়িৎ ক্ষেত্র বের করা যেতে পারে সেটা। তাহলে ক্ষেত্রীয় আধান বন্টন এর জন্য একটা পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হতে পারে সেটা আমরা হিসাব করব। ক্ষেত্রীয় আধান বন্টনের জন্য একটা পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হতে পারে সেটা আমরা হিসাব করব এখানে। তাহলে ধরো একটা ক্ষেত্র জুড়ে আধান বন্টিত হয়ে আছে, ঠিক আছে। তাহলে ধরো সাপোজ এরকম একটা সারফেস জুড়ে আধান বন্টিত হয়ে আছে। তাহলে তার জন্য পি পয়েন্টে টোটাল লব্ধি কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমাদের বের করতে হবে। তাহলে এইখানে চার্জ ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে আমরা হচ্ছে এরকম চার্জ ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা সব পজিটিভ চার্জ করে এখানে করছি। যদি উল্টো হয় চার্জ তার জন্য উল্টো হয়ে যাবে এখানে ডিরেকশন, আর কিছুই হবে না। তাই আমরা ইন জেনারেল এইভাবেই পড়ি। তাহলে আমরা কি ধরছি সে সেম ভাবেই করবো। আগেরবার ডিএল ধরেছিলাম, এবার ছোট্ট একটা অংশ ধরে নেবো আমরা ডিএস। এই ক্ষেত্রফলেরই ছোট্ট একটা ক্ষেত্রফল, তার জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমরা হিসাব করব। তাহলে ও সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টরকে বলবো আর, এই অবস্থান ভেক্টরটাকে বলবো আর নট, সব সেম থাকবে, জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে, করে দেখাচ্ছি আমি। সো এটাকে বলবো আমরা আর ড্যাশ। সো সেম ভাবে আমি লিখতে পারি যে আর ড্যাশ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আর মাইনাস আর নট, এরকম ভাবে আমি লিখতে পারি। তাহলে পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র আমার হবে সেটাকে আমি লিখতে যাচ্ছি। এবার ক্ষেত্রীয় আধান বন্টনের ক্ষেত্রে আমরা কি লিখি, ক্ষেত্রীয় আধান ঘনত্ব বা ক্ষেত্র আধান ঘনত্ব। ঠিক আছে, যে ক্ষেত্রীয় আধান ঘনত্ব, আধান ঘনত্ব সমান হচ্ছে সিগমা। রৈখিক আধান ঘনত্বকে ল্যামডা দিয়ে লিখে, ক্ষেত্রীয় আধান ঘনত্বকে সিগমা দিয়ে লিখে। ক্ষেত্রীয় আধান ঘনত্ব মানে হচ্ছে একক ক্ষেত্রফলে কতটুকু আধান আছে। ধরো আমি বললাম 10 কুলম্ব পার মিটার স্কয়ার, এই কথার মানে হচ্ছে এই ক্ষেত্রফল জুড়ে একক ক্ষেত্রফলে ওই পয়েন্টে, কোন একটা পয়েন্টে ধরো 10 কুলম্ব আধান আছে, এটা হচ্ছে ওই পয়েন্টে ধরো ক্ষেত্রীয় আধান ঘনত্ব, মানে 1 বর্গ মিটার বা 1 বর্গ সেন্টিমিটারে কতটুকু আধান আছে, এটাকেই বলে ক্ষেত্রীয় আধান ঘনত্ব। তাহলে এক মানে একক ক্ষেত্রফলে যদি সিগমা আধান থাকে তাহলে ডিএস ক্ষেত্রফলে কতটুকু আধান থাকবে, সেটাকে যদি বলি ডিকিউ, ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে সিগমা ডিএস, যে ডিএস ক্ষেত্রফলে কতটুকু আধান আছে। তাহলে ডিএস ক্ষেত্রফলে কতটুকু আধান আছে তার জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমরা লিখতে পারি। সেই সেম ভাবে যদি আমরা লিখি, সো ডিকিউ ইজ ইকুয়াল টু আগের বারের মতো স্টেপ বাই স্টেপ করে যদি আমরা লিখি, অতগুলো স্টেপ আমি আর এখন দেখাচ্ছি না, তোমরা করে করে দেখতে পারো, আমার নোটে সব ডিটেইলস লেখা আছে, তোমরা ওখান থেকে পড়লে ভালো করে বুঝতে পারবে। আমি এখানে একটু তাড়াতাড়ি লিখে দিচ্ছি। সো ডিকিউ ইজ ইকুয়াল টু কত হবে সিগমা ডিএস, ওই ডিএস অংশে কতটুকু চার্জ আছে তার মানে এটা, তার জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে যদি আমি ডি ভেক্টর দিয়ে লিখি, সো ডি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে 1/4πε, এটুকে লিখতে পারি। সেরকম ভাবে লিখতে পারি ডি কিউ ইন্টু ওয়ান, ডি কিউ ইন্টু ওয়ান। এবার আমি একবার এখানে কিউব করে লিখে দিচ্ছি যে আর ড্যাশ কিউব ইন্টু কি হবে আর ড্যাশ, এরকমটা হবে। ঠিক আছে, এটা কিন্তু কিউব, এটা পাশাপাশি নেই। ঠিক আছে, সো এরকমটা হবে এখানে। তাহলে আমি কি বলতে পারি 1/4πε, সো ডি কিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি সিগমা ডিএস। কিন্তু সিগমাটা কোন পজিশনে আছে, সিগমাটা কোন পজিশনের এখানে অবস্থান, ক্ষেত্রীয় আধান ঘনত্বকে বোঝাচ্ছে আর নট পজিশনের, তাহলে সিগমার পাশে আমি আর নট দিয়ে বোঝাচ্ছি ওটা ক্ষেত্রীয় আধান ঘনত্ব আর নট পজিশনের। তো এরকম ভাবে আমরা লিখতে পারি বাই হচ্ছে আর ড্যাশ কিউব ইন্টু কি হবে আর মাইনাস আর নট, এরকমটা হবে। তাহলে
পি পয়েন্টের টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র হবে, সেটা হবে ছোট ছোট তড়িৎ ক্ষেত্রগুলোর যোগফল। এই ডিএস অংশের জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র হয়েছে, এরকম অনেক ডিএস নিয়ে এই পুরো ক্ষেত্রফলটা তৈরি হয়েছে। তাহলে সবগুলোর জন্য পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রগুলো হয়েছে তাদের সমষ্টি যদি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমি কি পাবো, পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র হয়েছে সেটা আমি পাবো। তাহলে পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র হবে, সেটা হবে পুরো রেজাল্ট গুলোর যোগফল। তাহলে সেটা মানেই হচ্ছে রেজাল্ট গুলোর যোগফল নেওয়া মানে হচ্ছে ইন্টিগ্রেশন করা। তাহলে এইভাবে ইন্টিগ্রেশন করবো, কিন্তু এটা কোন কিসের সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করছি, সারফেস জুড়ে আধান ছড়িয়ে থাকার জন্য আমি ইন্টিগ্রেশন করছি। আমার ইন্টিগ্রেশনের ইন্টিগ্রান্ডটা কে, কার উপর ইন্টিগ্রেশন করছে, ক্ষেত্রফলের জন্য হচ্ছে, তাই আমরা এস দিয়ে বোঝাচ্ছি এটা হচ্ছে আমার ক্ষেত্র সমাকল। তাহলে এস দিয়ে এইভাবে বোঝানো হচ্ছে ব্যাপারটাকে। সো এইভাবে আমি বোঝাচ্ছি, বাই কি হবে আর ড্যাশ কিউব ইন্টু কি হবে আর মাইনাস আর। আরটা কি বোঝায়, আরটা বোঝাচ্ছে কিন্তু পি এর মানে টেস্টের অবস্থান ভেক্টর, আর নটটা কি বোঝাচ্ছে, সোর্সের অবস্থান ভেক্টর। এই কথাগুলো কিন্তু আমি বারবার বলছি, এগুলো কিন্তু মাথায় রেখো, পরবর্তীতে দরকার হবে। যা আমি এখন বলে যাচ্ছি ভালো করে যদি কেউ রিভিশন না করো সে কিন্তু বুঝতে পারবে না পরে, কারণ এগুলোই বারবার ইউজ হবে, আর তখন কিন্তু আমি আর রিপিট করবো না এগুলো, ঠিক আছে। সেজন্য এগুলো প্রথম দিকে একটু সময় নিয়ে পড়ো, যত প্রথমে সময় দেবে পরে তত তাড়াতাড়ি বুঝতে পারবে। প্রথমে যত দ্রুত সরে যাবে এই চ্যাপ্টারগুলো না বুঝে, তত তুমি পরীক্ষায় খারাপ করবে, তোমার নাম্বার ভালো হবে না, ঠিক আছে। সেজন্য এগুলোর উপর জোর দেবে। তাহলে ক্ষেত্রের আধান বন্টনের জন্য এইভাবে আমরা একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র হিসাব করতে পারি। তারপরে আমরা কি করতে পারি, আয়তন আধান বন্টন। আয়তন জুড়ে যদি আধান বন্টন হয়ে থাকে তাহলে তার জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে সেটাও এইভাবে আমরা ক্যালকুলেট করব, কিভাবে, যে আয়তন জুড়ে আধান বন্টিত হয়ে আছে, তাহলে এইরকম একটা আয়তন, এটা দেখতে সারফেসের মতন লাগছে কিন্তু এটা ধরো একটা ভলিউম, এটা একটা আয়তন। তাহলে সেই আয়তনের মধ্যে আমি ছোট্ট একটা অংশ নিচ্ছি, যেটার একটা ছোট্ট আয়তনের কথা বলছি, যে এই ছোট্ট যে আয়তনটা সেটা হচ্ছে ডিভি। এই ডিভির জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমরা হিসাব করব। এরকম অনেক ডিভি নিয়ে এই আয়তনটা তৈরি হয়েছে, তাহলে পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমরা বের করতে পারি। একইভাবে হবে, সেজন্য আমি আর এটাও ডিটেলস দেখাবো না, জাস্ট আমি রেজাল্টটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা আমার নোটে দেখবে, আর বুঝতে না পারলে নোট থেকে দেখবে, আর ভালো বুঝতে পারবে যে এই এই অংশটা কি করে আসলো, ঠিক আছে। আগের মতনই এসেছে, আমি আর বোঝাচ্ছি না, একই একই পুরো প্রসিডিওর। শুধু এখানে ধরবো আমরা যে আয়তন আধান ঘনত্ব, আয়তন আধান ঘনত্ব এখানে আমরা ধরে নিচ্ছি রো, আয়তন আধান ঘনত্ব রো, তার মানে একক আয়তনে কতটুকু আধান আছে সেটা হচ্ছে রো। ধরো 1 ঘনমিটারে 10 কুলম্ব আধান আছে, তাহলে এইরকম হচ্ছে আয়তন আধান ঘনত্ব। তাহলে আয়তন একক আয়তনে যদি রো আধান থাকে তাহলে ডিভি আয়তনে কতটুকু আধান আছে, ডিকিউ আধান আছে। ডিকিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা, ডিকিউ ইজ ইকুয়াল টু বলতে পারি রো ডিভি, যে ডিভি আয়তনে রো ইন্টু ডিভি এই পরিমাণ আধান আছে। একক আয়তনে যদি রো পরিমাণ আধান থাকে তাহলে ডিভি আয়তনে কতটুকু আধান থাকবে, রো ডিভি। তাহলে এই আধানের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হবে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে ডিই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, 1/4 পাই এপসাইলন ইন্টু কি হবে ডিকিউ ইন্টু 1। সো ডিকিউ কে আমরা কি বলতে পারি, রো, এবং আমি এইভাবে লিখছি, এই রো আর নট দিয়ে বোঝাচ্ছি, আর নট যে অবস্থান ভেক্টর, সেই যে পজিশন, সেই পজিশনের আয়তন আধান ঘনত্বটা কত, রো আর নট দিয়ে বোঝানো হচ্ছে ওই আর নট পজিশনের আয়তন আধান ঘনত্বটা কত। তাহলে এইটা ইন্টু কি হবে ডিভি বাই কি হবে আর ড্যাশ কিউব ইন্টু কি হবে আর ড্যাশ, এরকমটা হবে। সো এটাকে আমরা লিখতে পারি টোটাল এরকম অনেকগুলো ডিভি নিয়েই এই পুরো আয়তনটা তৈরি হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে কিছু কিছু চার্জ আছে, সেই চার্জের জন্য পি পয়েন্টে এরকম ছোট ছোট তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। এই সব তড়িৎ ক্ষেত্রগুলোর সমষ্টিতেই টোটাল তড়িৎ ক্ষেত্র হবে পি পয়েন্টে। তাহলে টোটাল তড়িৎ ক্ষেত্র কি হবে, এই সব রেজাল্টগুলোর যোগফল, যেটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি, ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস করতে পারি। সো কি হবে আমাদের রো আর নট ইন্টু ডিভি বাই কি হবে আর ড্যাশ কিউব ইন্টু কি হবে আর ড্যাশটাকে আমরা কি লিখতে পারি আর মাইনাস আর নট করে আমরা লিখতে পারি। তাহলে এটা কি ধরনের, কার উপর আমরা ইন্টিগ্রেশনটা করছি, আয়তনের উপর। তাহলে সেই জন্য আমরা নিচে ভি দিয়ে এরকম বোঝাচ্ছি। তাহলে রৈখিক সিস্টেমের ক্ষেত্রে ধরো একটু মুছে নিই এখানে, তাহলে রৈখিক সিস্টেমের ক্ষেত্রে আমরা এল দিয়ে বা সি দিয়ে লিখি নিচে, ইন্টিগ্রেশনের নিচে। যদি ক্ষেত্র বরাবর আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেখানে আমরা ক্ষেত্র জুড়ে যদি ইন্টিগ্রেশন করি তার জন্য নিচে এস লিখি, আর আয়তন জুড়ে ইন্টিগ্রেশন করলে তার জন্য আমরা ভি লিখি।
তাহলে এইভাবে আমরা বিভিন্ন ধরনের আধান বন্টনের জন্য একটা পয়েন্টে কি করে তড়িৎ ক্ষেত্র হিসাব করা যেতে পারে সেটার বিভিন্ন পদ্ধতি। এবার এটা কি ইউজ করে আমরা বিভিন্ন সিস্টেমের জন্য কিন্তু বের করবো তড়িৎ ক্ষেত্র। মনে রাখো এটা এটা জাস্ট একটা প্রসিডিওর বলে দেওয়া হলো এখানে। এবার এর উপর ভিত্তি করে আমরা কি করে অঙ্ক করব এবং সেখান থেকে কিছু রেজাল্ট আমরা পাবো, যেগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আমাদের ওই রেজাল্ট গুলো কিন্তু পরীক্ষায় দরকার হবে। কিন্তু তোমরা যদি কিছু না বুঝে ওই রেজাল্ট পড়ো তাহলে কিন্তু কিছু হবে না। সব আমাদের পরপর সেখানে ভালো করে বুঝতে হবে, ভেক্টর সম্পর্কে আইডিয়া আমাদের ভালো দরকার। ঠিক আছে, এগুলো তোমরা বাড়িতে একটু রিভিশন করবে বারবার করে। ঠিক আছে, তাহলে ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো এবং তোমরা বন্ধুদের শেয়ার করতে পারো। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।